আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপরে আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার আমি লাইভ প্রোগ্রাম করি, আজকে আমি লাইভ প্রোগ্রাম করছি, এবং কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হবে এনটিভিতে, অর্থাৎ পুনঃপ্রচার করা হবে। সুতরাং রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। দীর্ঘ প্রায় 25 বছরেরও অধিক ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল ল এর উপরে, তাই এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের মধ্যে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ আপনাদের মামলার বিষয়াদি যদি আমি টেলিভিশনের মধ্যে বলি তাহলে অন্যান্যদের জানা হয়ে যেতে পারে। এই কেসগুলো সাধারণত পুলিশ প্রসিকিউট করে এবং আমরা ডিফেন্ড করি। পুলিশ হচ্ছে আমাদের অপোনেন্ট, তারা এক পক্ষে, তারা আপনাদেরকে প্রসিকিউশন করে, প্রসিকিউট করে, অ্যারেস্ট করে এবং আপনাদেরকে কোর্টে নিয়ে যায় ট্রায়ালের জন্য হাজির হতে, আপনাদেরকে চার্জ করে। আর আমরা হলাম অপোজিশন, যে আপনাকে ডিফেন্ড করার জন্য, আপনাকে জেল থেকে বের করে নেওয়া আনার জন্য, আপনাকে ট্রায়ালে গেলে আপনাকে সেখানে আপনাকে ডিফেন্ড করা, আপনার পক্ষে কথা বলা। যার জন্য এই লাইভ প্রোগ্রামের মধ্যে যদি আপনি বিভিন্ন প্রশ্নাদি করেন, কেস নিয়ে যদি আলাপ আলোচনা করেন, তাহলে আপনার মামলার যে গোপনীয়তা কনফিডেন্সিয়ালিটি আছে সেটা ব্রিচ হওয়ার একটা প্রচুর রিস্ক থাকে। এই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য আমি লাইভ প্রোগ্রামে প্রশ্ন আদি নিই না। আমি সাধারণত প্রোগ্রাম শেষ হওয়ার পরে 2টার পর থেকে প্রায় 3টা পর্যন্ত আমি রেডি থাকি। অনেকে আমার কাছে ফোন করে টেলিফোনে এবং যোগাযোগ করে বিভিন্ন প্রশ্ন আদি নিয়ে, বিভিন্ন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করে, যেটা আমি তাদের প্রশ্নের উত্তর দিই প্রোগ্রামের পরে 2টা থেকে 3টা পর্যন্ত। সুতরাং আপনারা আমাকে ফোন করতে পারবেন। আমার অফিসের নাম্বারে যদি ফোন করেন, ওইটা আমার ইমার্জেন্সি লাইনে চলে আসবে। আমাদের অফিসের নাম্বার আপনি ওয়েবসাইটে গেলে পাবেন, 020770900707। প্রোগ্রামের পরে যদি আপনি ওই নাম্বারে ফোন করেন তাহলে আপনি সাথে সাথে আমার সাথে কানেক্টেড হতে পারবেন এবং আমি আপনাদের প্রশ্নাদির উত্তর দিতে পারবো। আমি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে সে দীর্ঘ অনেক অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট এবং কোর্ট অফ অ্যাপিলে আমি অনেক ধরনের কেস করে আসছি। ছোট বড় অনেক কেস করে আসছি। আমার অনেক বড় বড় কেসগুলো আপনার এই দেশের বিভিন্ন নিউজ মিডিয়াতে আপনার পাবলিশ হয়েছে। আমি কোর্ট অফ অ্যাপিলের মধ্যে অনেক বড় বড় কেসগুলো করেছি, যেগুলো সব আপনার এই দেশের আপনার বড় বড় নিউজ মিডিয়ার মধ্যে, বিবিসি নিউজ লেটারের মধ্যে, ইভেন স্কাই নিউজের মধ্যে, সব জায়গায় আপনার প্রকাশিত হয়েছে। যার জন্য আমি প্রায় সময়ই আপনার বিভিন্ন প্রশ্ন আদি আমার কাছে আসে এবং সেই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়াদি ঠিক করি। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা ঘর থেকে হোক, রাস্তা থেকে হোক, আপনার ওয়ার্ক প্লেস থেকে হোক, যেখান থেকে আপনাকে অ্যারেস্ট করুক না কেন, তাহলে দেরি করতে পারবেন না। সহসা আপনার পছন্দের একজন অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউর আগে এবং ইন্টারভিউর পরে
বোথ টাইমস আপনাকে সলিসিটরের সাথে মিটিং করতে হবে। আগে করবেন আপনাকে প্রিপেয়ার করার জন্য ইন্টারভিউ ফেস করতে, এরপরে আপনার মিটিংটা আরো জরুরি। কারণ হলো আপনি ইন্টারভিউতে কি কি বলছেন, পুলিশ কি কি উত্তর দিয়েছেন, তখন কিন্তু একটা পরিষ্কার হয়ে গেল আপনার কেসের ব্যাপারে। পুলিশের প্রশ্ন আদি কি কি উত্তর দিয়েছেন আপনি এবং তারা কি কি প্রশ্ন করছে, তখন আপনার সলিসিটার আপনার কেসটাকে এভালুয়েট করতে পারবে। এটার মানে প্রোস এন্ড কনস, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড কতগুলো, আপনার কেসের স্ট্রেংথ কতগুলো আছে, আপনার যদি কোর্টে যায় কেসটা, আপনার কনভিক্টেড হওয়ার পসিবিলিটিটা কিরকম আছে, সবগুলো একটা বিচার বিশ্লেষণ করে আপনার একটা মিটিং আপনাকে তো করতে হবে ইন্টারভিউ শেষেও পরেও, যত তাড়াতাড়ি হয়। সুতরাং আপনি সবসময় এই দুইটা স্টেজে কোনো সময় ভুল করবেন না, পুলিশ স্টেশনে ইন্টারভিউর আগে এবং পুলিশ স্টেশনে ইন্টারভিউর পরে। অনেক সময় দেখা যায় কি, ক্লায়েন্টরা আমাকে বলে যে আজম সাহেব, আমাকে তো পুলিশ স্টেশনে একজন পুলিশ লয়ার দিয়েছে, ওরা তো আমার সাথে মিটিং করে নাই, যোগাযোগ করে নাই, কথা বলে নাই, মিটিংও করে নাই, আমি কোনো কিছু বুঝাইতেও পারি নাই, খুব সংক্ষিপ্ত সময় ছিল আপনার পুলিশ স্টেশনের মধ্যে। সেখানে আমার অনেক ঘন্টা হার্ড বেঞ্চের মধ্যে বসে থাকতে হয়েছে এবং আমি সব কথাগুলো আমার বলার সময়ও ছিল না এবং সুযোগও হয় নাই, যার জন্য আমি অনেক ভুল ভ্রান্তি করছি ইন্টারভিউর মধ্যে। তখন আপনাকে ইন্টারভিউ পরে আপনাকে এই মিটিংটা করতে হবে, এগুলোকে সবগুলোকে আপনার এভালুয়েট করার জন্য। আমার বক্তব্যগুলো আমি ইংরেজিতে এবং বাংলায় মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আজকে যেটা টপিকের উপর আমি বলবো সেটা হচ্ছে একটা বহুল প্রচারিত কেস এবং প্রায় প্রত্যেকটা লিডিং নিউজ পেপারের মধ্যে এটা হেডলাইন হয়ে আসছে, টিভিসি নিউজ, স্কাই নিউজ থেকে সব জায়গায়। এবং সেখানে এই কেসটা একটা বহুল প্রচারিত একজন মহিলা, ইয়াং উইমেন, ইয়াং গার্ল, তার বয়স ছিল আপনার 22 বছর, জেল ফর আপনার 8.5 years, মার্চ 2023-তে তাকে আপনার 8.5 বছরের সাজা দিয়েছিল। তার বয়স ছিল 22 বছর এই মহিলার, কারণ সে ফলস অ্যাকুজেশন করতেছিল, পুলিশের কাছে মিথ্যা অপবাদ করতেছিল, মিথ্যা ক্লেম করতেছিল যে এশিয়ান গ্যাংরা তাকে গ্রুমিং করতেছিল। উইমেন জেল ফর মেকিং ফলস এশিয়ান গ্রুমিং গ্যাং ক্লেম। আপনার তার নামটা আমার বলাটা ঠিক হবে না, হ্যাজ বিন জেল ফর 8.5 years। যদিও এটা সব প্রচারিত, সব নিউজের মধ্যে আপনারা দেখছেন, হ্যাঁ, এবং এইটা আপনার তাকে 8.5 বছরের সাজা দিয়েছে মার্চ মাসের 2023 সালে। এবং এই 22-year-old সে falsely claiming to have been the victim of an Asian grooming gang। সে বলছে কি যে এশিয়ান লোকজনরা গ্রুমিং করতেছিল তার সাথে খুব বন্ধুত্ব করা, বুঝানো যে আমি তোমার সাথে বয়ফ্রেন্ডের মতো, আমি তোমার খুবই ঘনিষ্ঠ, আমি খুবই ক্লোজ, এই ধরনের একটা গ্রুমিং, মানে এগুলাকে বলে তাকে বিভিন্ন ভাবে আপনাকে তাকে প্ররোচিত করা, তাকে তার সাথে সেক্স করার জন্য তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখা, তাকে বিভিন্নভাবে প্রেজেন্ট দেওয়া, গিফট দেওয়া, এদিকে সেদিকে নিয়ে যাওয়া, এই যে তাকে বিভিন্নভাবে প্ররোচিত করে তাকে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যে তাকে জড়িত করেছিল। এবং এইটা কোর্টে শেষ পর্যন্ত যে মানে ভার্ডিক্ট যেটা আসছে, জুরির ভার্ডিক্ট, সেটা হচ্ছে কি আসলে সে এগুলো সব মিথ্যা অপবাদ করেছে এবং যাদের বিরুদ্ধে করছে তারা সবাই খালাস হয়ে গেছে এবং তার মিথ্যাগুলো প্রমাণিত হয়েছে যে সে মিথ্যা পুলিশের কাছে অপবাদ করতেছে। এগুলো খুবই মানে মর্মান্তিক ঘটনা, যে কিভাবে সে এত
অনেকগুলো মানুষকে তাদেরকে যে ট্রায়াল ফেস করতে হয়েছে, কিভাবে তাদের বিরুদ্ধে সে এই যে মানে মিথ্যা অভিযোগগুলো পুলিশের কাছে করেছিল, এগুলো আমি আপনাদেরকে এখন একটার পর একটা বুঝানোর চেষ্টা করব। এবং এটা প্রেস্টন ক্রাউন কোর্টে মার্চ 2023 সালে তার কেসটা হয়েছিল এবং সে এলিগেশন করেছিল সিরিজ অফ রেপ এলিগেশনস, অনেকগুলো রেপের জন্য সে এলিগেশন করেছিল। In a Facebook post in May 2020, which was shared more than 100,000 times, she described being beaten, abused, and trafficked by Asian men. একটা ফেসবুক পোস্ট সে দিয়েছিল মে 2020 সালে। মে 2020 সালে সে এই পোস্টটা দিয়েছিল এবং সেখানে সে বলছিল তাকে প্রহার করা হয়েছিল, মারধর করা হয়েছিল, তাকে অ্যাবিউজ করা হয়েছিল, তাকে ট্রাফিকিং করা হয়েছিল সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের জন্য। এবং এই শেয়ারিং যেটা করছে সে পোস্টের মধ্যে, ফেসবুকের মধ্যে, সেটা প্রায় 100,000 টাইমেরও বেশি আপনার শেয়ার হয়েছিল, which was shared more than 100,000 times তার পোস্টটা। এবং she also posted pictures of her injuries, but the court heard that she had caused them to herself with a hammer. সে আরো অনেকগুলো পিকচার, অনেকগুলো ছবি পোস্টের মধ্যে সে দিয়েছিল, মানে মানুষের দেখার জন্য। তার অনেক আঘাত হয়েছে, তার অনেক ইনজুরি হয়েছিল, কিন্তু কোর্ট পরবর্তীতে সেটা শুনছে যে এগুলো সে নিজেই করেছে। এই আঘাতগুলো সে হ্যামার দিয়ে সে নিজেই নিজেকে আঘাত করেছিল। এরকম মিথ্যা অপবাদ, মিথ্যা অভিযোগ পুলিশের কাছে সে করেছিল। In January, jury found her guilty of 8 counts of doing acts tending and intended to pervert the course of justice. তার বিরুদ্ধে তাকে সাজা দিয়েছিল 8টা কাউন্টের জন্য, ফর পারভার্টিং দ্য কোর্স অফ জাস্টিস, যে বিচার ব্যবস্থাকে বিকৃত করার জন্য সে যে ইন্টেনশন ছিল, তার ইন্টেনশন ছিল টু পারভার্ট দ্য কোর্স অফ জাস্টিস। এইটার জন্য তাকে আপনার সাজা দিয়েছিল আপনার জুরি জানুয়ারি মাসে, এবং তাকে গিলটি প্রমাণিত করা হয়েছিল জুরি ট্রায়ালের পরে। ইন সেন্টেন্সিং রিমার্কস, তাকে যখন সেন্টেন্স দিচ্ছিল, which were broadcast on television, যেটা টেলিভিশনের মধ্যে ব্রডকাস্ট করা হয়েছিল, তার সেন্টেন্সিংটা, যে জাজের যে বক্তব্য যেটা আজকে আমি পড়বো, আপনারা দেখাবো এখানে, সেটা শুনবেন, সেটা টেলিভিশনের মধ্যে ব্রডকাস্ট করা হয়েছিল। আমি আমার কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আপনারা জাজের স্পিচটা এখন প্লিজ প্লে করেন। And because of hundreds of pages of evidence that has been served specifically for the sentencing hearing, I've also heard evidence during the course of the sentence hearing. This is not a case where it's necessary for me to obtain a pre-sentence report. This will inevitably be a lengthy prison sentence, and I have a great deal of information about this defendant's situation from her evidence in the case and the many psychiatric reports. By way of very broad summary, this defendant made serious allegations of a sexual nature against a large number of men between the October of 2017 and March 2020. In relation to each of the counts, there were a number of ways in which the jury could have convicted the defendant. Each count was divided into paragraphs A and B. Paragraph A in each count represented the making of false allegations. Paragraph B in each count
represented the fabrication of evidence to support those allegations. In all counts, apart from counts 6 and 9, paragraph A was further particularised. The jury was directed that they should only convict if the Crown had proved so that they were all sure of at least one of paragraph A, or one of its particulars, or of paragraph B. Thus, it is important for me to identify in each count my findings as to what was proved to the criminal standard. At the time of the commission of count 1, the defendant was 16 and 17. In relation to counts 2 to 4, she was 18. In relation to the other counts, she was either 18 or 18 and 19. She's now 22, having turned 22 during the course of her trial. On count 1, the defendant made an allegation against a young man whom I will refer to as C, who was hosting an informal get-together at his house. The defendant became drunk and smoked cannabis such that she was sick. C and others called for the defendant's sister and her mother picked her up. She then alleged to the hospital that she had been raped and made a police videotaped interview in which she asserted that C had kissed her, watched her urinate, commented on her pubic area, touched her bottom, sat on top of her, exposed her breasts and kissed them. He had, she said, threatened to set his dog on her and bury her in the garden or take her and put her in the sea. I am sure that this entire account is false and that she knew it was false. It was the Crown's case that she then created messages to herself which strengthened her allegation against C. Whilst I'm sure that these messages were not genuinely from C or from anyone present that night, I am not sure that these messages were fabricated by the defendant. It remains, in my judgment, a possibility that these messages were created by ill-intentioned third parties. It follows that in relation to count 1, she will be sentenced on the basis that she is guilty under paragraph A, but not under paragraph B. As a result of this allegation, C was arrested and interviewed on the 27th of November 2017. He wasn't remanded into custody, but had the matter hanging over him until the March of 2018. The defendant had withdrawn her support for the prosecution in the January of 2018. In relation to counts 2, 3 and 4, the defendant made 3 separate allegations of rape against one Jordan Trengove, who is content to be named in these remarks. She went on a night out on the 8th of March 2019 into the 9th of March 2019 with Mr. Trengove and others. She drank or took drugs such that she became intoxicated and had to be taken home. Over the next few days, she began to hear others talking on social media about what had happened on that night out. I'm perfectly satisfied that there was no basis for her believing that she had been sexually assaulted that night. However, she chose to assert that she'd been taken to an address by Mr. Trengove, raped, and then taken back into Barrow-in-Furness. In order to support that allegation, she created a number of false messages, of which she took screenshots, purporting to be from Mr. Trengove, in which he made supposed admissions in the most derogatory terms. She sent those messages to herself and then took screenshots of them so that they could be handed to the police. She made the first of a number of errors in that one of the accounts she used to send these messages was created from her family home using the IP address of the Wi-Fi network there. After creating these messages, she then, on the 6th of May 2019, called the police from her flat, alleging that she'd been attacked that day. At first, she feigned reluctance to give an account, but eventually made a false allegation about the 8th and the 9th of March 2019 and the 6th of May 2019. In relation to the 6th of May, she alleged that Mr. Trengove had come to her flat. She had let him in and he wouldn't leave. She said she tried to push him out and they started to fight. He had a lock knife with which he threatened her. She said that he stripped her naked in the living room and pulled her into the bathroom by her hair.
She alleged that he then beat her with a shower head. She said that he raped her and didn't use a condom. At one point, when they were on the floor, he threatened to kill her and said he would enjoy raping her. She said she had bruises to her legs. She was indeed injured, but this account was a complete fabrication. Mr. Trengove was not even there. She knew it was false. On the 20th of August 2019. In relation to counts 2, 3 and 4, which concern Mr. Trengove, I'm satisfied so that I am sure that the messages which she provided to the police, apparently from Mr. Trengove, were created by the defendant in order to support her false allegations. It follows that in respect of these counts, she will be sentenced on the basis of both paragraphs A and B. I will now summarise the evidence on count 5. দর্শক, আমি আরেকটু সংক্ষেপে বলবো এখন, তারপরে আমরা ব্রেকে যাব। এখানে এই জাজের যে স্পিচটা শুনছেন, সেখানে সে একের পর এক বলে যাচ্ছিল কিভাবে কোন কোন জায়গায় কিভাবে সে মিথ্যা অভিযোগগুলো পুলিশের কাছে করেছিল, এবং এশিয়ান গ্রুমিং গ্যাং তাদেরকে নাম দেওয়া হয়েছিল, এবং বহুল প্রচারিত এই কেস, এবং সেখানে সে দোষী সাব্যস্ত হয়েছিল এই ফলস অ্যাকুজেশন করার জন্য, এবং তাকে 8.5 বছরের আপনার সাজা দেওয়া হয়েছিল। এবং এবং সেখানে জাজ বলছে কি, there was no explanation for why the defendant made the allegations which he described as complete fiction। যে সে বলছে যে এখানে কোনো বুঝা বড় মুশকিল ছিল কেন সে এত মিথ্যা অপবাদগুলো করছিল, এবং এবং সে বলছে যে এটা একটা কমপ্লিট ফিকশন, একটা উপন্যাসের মতো এরকম। It is troubling to say the least that she shows no significant signs of remorse। এবং সে বলছে কি এটা খুব মানে মানে বলতে হয়, না বললে হয় না, সে কোন ধরনের এতগুলো মিথ্যা অভিযোগ যে সে করছে, সে এর জন্য কোন ধরনের অনুশোচনা করে নাই, কোনো পরিতাপ সে দেখায় নাই নিজের পক্ষ থেকে, কোনো অনুশোচনা সে করে নাই। এই কথাগুলো জাজ বলছে। এবং এগুলো বলার পরে সে বলছে কি এটা খুবই মানে ট্রাবলসাম কেস, এটা খুবই মানে একটা, কেন সে এত মিথ্যাগুলা বললো তাও বলাটা বড় মুশকিল, এবং তারপরেও সে এগুলো বলছে, সে প্রমাণিত হয়েছে সে মিথ্যা অ্যাকুজিশন গুলো করেছে। সেটা আমি আরো বলবো, জাজের স্পিচটা আপনারা আরো শুনবেন। আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসছি, এটার উপরে কন্টিনিউ করব। আপনারা জাজের স্পিচটা বাকি অংশটুকু দেখবেন পরবর্তী 2 সেগমেন্টে। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন।